হ্যালো স্টুডেন্ট, আমরা আজকের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রার গণিতের চতুর্থ স্কুলের বাকি অংশটা করব, মানে শেষ অংশটা করব। সামনের ভিডিওটা আমরা করতে করতে ভিডিওটা কেটে যায়, তো তারপর থেকেই করব আমরা দুইয়ের দাগের ঝ থেকে করব। ওকে, দেখো দুইয়ের দাগের ঝ, এই বর্কেজ আমরা আগের ভিডিওতে 6 পর্যন্ত করেছি। কোনো এক কারণে ভিডিওটা কেটে যায়। হ্যাঁ, আমরা বর্কেজ থেকে করছি। দেখো, একটি আয়তকার বাগানের পরিসীমা দিয়েছে। আচ্ছা, তোমরা বলো পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানো? তাহলে আমরা কী লিখবো? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 160। ওকে, এইটাই দেখো আমি করেছি। এতে পরিসীমা সমান 160 লিখেছি। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 160। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, আচ্ছা প্রস্থ দেখো দিয়েছে প্রশ্নে, প্রস্থ কত দিয়েছে? 20 দিয়েছে, সমান 160। বা আচ্ছা, এই দুইটা দেখো এই পুরোটার সঙ্গে গুণ, তাহলে 2 দৈর্ঘ্য। আচ্ছা, নাহলে তোমরা এটাও করতে পারো, এই দুইটা গুণ আছে তো, দুইটাকে তোমরা সেপাশে নিয়ে চলে যাও, এটাও হবে, দুটো হবে। এটা গুণ আছে, সেপাশে নিয়ে চলে যাও। দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান কত হবে? ভাগ হবে 160/2, 2 8 16 0 সমান 80। এই প্রস্থ এখানে 20 ছিল, এখানে প্রস্থ এখানে 20 ছিল। ওকে, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? 60। 20টা যোগ ছিল, সমান চিহ্ন পেরোলে বিয়োগ হবে, তাহলে দৈর্ঘ্য সমান 60। ওকে, তাহলে কি লিখব? অতএব দৈর্ঘ্য সমান 60 মিটার। দৈর্ঘ্য সমান 60 মিটার। ওকে, আমরা এবারে তার পরের অঙ্কটাতে যাব। দেখো, এই জয়ের দেখে আছে পরস্পরচ্ছেদী সরলরেখা ও সমান্তরাল সরলরেখার মধ্যে চিত্রসহ পার্থক্য। এই উত্তরটা দেখো আমি লিখে দিচ্ছি না, তোমাদের বই থেকেই আমি দিচ্ছি। দেখো বইতে এই উত্তরটা সুন্দরভাবে করে দেওয়া আছে। দেখো এই যে সমান্তরাল সরলরেখা, এই সংজ্ঞাটা লিখবে: একই সমান্তরালে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। না হলে অসমান্তরাল বা পরস্পর ছেদী সরলরেখা। যদি সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে, তবে তারা পরস্পর ছেদী সরলরেখা হলো। তাহলে তোমরা সমান্তরাল সরলরেখা আর পরস্পর ছেদী সরলরেখার সংখ্যা এখান থেকে পেয়ে যাচ্ছ। আর এর চিত্রটাও আমি চিত্রটা একটু বলে দিচ্ছি। দেখো চিত্রটা তোমরা কেমন লিখবে। দেখো এটা কত থেকে ঝয়ের দাগে। দেখো তোমরা এরকম একটা স্কেল নেবে, হলো। স্কেলের এই পাশে একটা দাগ টানবে, এই পাশে একটা দাগ টানবে, তাহলে সমান্তরাল সরলরেখাটা দারুণ নাম দিয়ে দেবে ABCD, হলো। এটা সমান্তরাল সরলরেখা। আর পরস্পর ছেদী সরলরেখা মানে সেটা ছেদ করবে। তোমরা সাপোজ এরকম ছেদ করবে, এটা তোমরা EFGH, হলো। EF, দেখো EFGH এইভাবে তোমরা লিখে দেবে যে এখানে AB আর CD সমান্তরাল সরলরেখা। সরলরেখা এবং এই যে EF আর GH, হলো।
EF, যেহেতু একটা এগুলো সরল লেখা, যার জন্য তীর চিহ্ন দেবে। EFGH কি পরস্পর ছেদি সরলরেখা বা অসমান্তরাল সরলরেখা। পরস্পর ছেদি সরলরেখা বা অসমান্তরাল সরলরেখা। ক্লিয়ার? একটু পেন্সিলগুলো একটু ভালো করে করে নেবে, যাতে একটু ছবিগুলো উজ্জ্বল হয়। আমার এই পেন্সিলটা সেভাবে ছবি উজ্জ্বল হচ্ছে না। ওকে, তারপরে দেখো আমরা যাচ্ছি, হয়ে গেছে ইও। একটি আয়তঘন বা সমকোণী চৌপলের তলের সংখ্যা, তলের প্রকৃতি, ধারের সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। এইটা দেখো তোমাদের বলে দিচ্ছি, এটা আয়তঘন বা সমকোণী চৌপলের একটা উদাহরণ মাথায় রাখবে। ধরো ইট হলো, ইট এর তলের সংখ্যা হচ্ছে 6টা, তোমরা গুণে দেখবে 6টা। আর তলের প্রকৃতি কেমন না সমতল। আচ্ছা, ধারের সংখ্যা কটা? এর ধারের সংখ্যা হচ্ছে 12টা। আর হচ্ছে তোমার শীর্ষবিন্দুর সংখ্যা 8টা। বলো, এটা আমি লিখে দিচ্ছি। এটা হবে 6, এটা সমতল, এটা হচ্ছে ধারের সংখ্যা 12, আর এটা হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা 8টা। বলো, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবারে টয়ের দিকে দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়, অঙ্কন করে দেখাও। আমরা দেখো এর টর দাগে দেখো করছি দুটি বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তাহলে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়। ওকে, তাহলে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়। এবি নাম দিলাম। হলো, তাহলে তোমরা লিখে দেবে যে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়, এটা শুধু লিখে দেবে। হলো, তারপরে ঠয়ের দাগে দেখো, ঠয়ের দাগে বলছে কি চাঁদার সাজে 130 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখো, চাঁদার সাজে 130 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটির নাম দাও এবং সেটি কি প্রকৃতির কোণ। 130 ডিগ্রি, তাই তো? দেখো, প্রথমে একটা সরলরেখা টানতে হয়। ওকে, এই আমি টানলাম। অর্থাৎ যে কোনো একটা বিন্দু, যে কোনো জায়গায় এই দাগের উপর একটা বিন্দু নেবে। হলো, ওই বিন্দুতে দেখো, আর এই দাগটা আমি মেলাচ্ছি। দেখো, একদম মিলে গেছে। এই যে বিন্দুটা 130 ডিগ্রি, দেখো এই 0 থেকে শুরু হয়েছে, 120, যে 130, এইখানটায় 130 হবে। এই দুটোকে এবারে যোগ করে দাও। ওকে, এখানে ও নাম দাও, এটা ধরো AB। হলো, তাহলে কি লিখবো? কোণ। একটু আগে শিখেছিলাম, যেটা কোণে থাকে সেটা হচ্ছে মাঝখানে থাকে। তাহলে AOB, কোণ AOB সমান 130 ডিগ্রি। হলো, তাহলে কোণটির নাম দেওয়া হয়েছে, লিখেও দিয়েছি। তারপরে কি বলছে, এটি কি প্রকৃতির কোণ? এটা কি প্রকৃতির কোণ বলো? এটা সূক্ষ্মকোণ কি নবডিগ্রি থেকে বেশিও ছোট হয়? সূক্ষ্মকোণ নবডিগ্রি থেকে ছোট হয়। সূক্ষ্ম মানে খুব সূক্ষ্ম বলে না, মানে ছোট। যাই হোক, 90 থেকে ছোট সূক্ষ্মকোণ। আর 90 থেকে বেশি এবং 180 থেকে ছোট, সেটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা স্থূলকোণ। বোঝা গেল? তাহলে এটি স্থূলকোণ। ওকে, হয়ে গেল। আশা করি তোমাদের এই প্রশ্নটাও কমপ্লিট। আমরা এবারে যাব 3 দাগের প্রশ্নে যাবে। দেখো, 3 দাগের একদম প্রথম প্রশ্নটা দেখো, বলছে রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গেছে। তাহলে দুজন 25টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। প্রত্যেকটি মানে একটা তরমুজ তারা 60 টাকা দরে বিক্রি করেছে, মানে 60 টাকা দামে। তাহলে একটা তরমুজ যদি 60 টাকা দামে বিক্রি করে, তাহলে 25টি তরমুজ বিক্রি করে কত টাকা পেয়েছে? বেশি হবে, গুণ করতে হবে। তারপরে বলছে কি
প্রত্যেকটি তরমুজ তারা 40 টাকা দরে কিনেছিল, তাহলে একটা তরমুজ তারা 40 টাকা দরে কিনেছিল, তাহলে তারা মোট কিনেছিল কত টাকা? তাহলে 40 × 25, হ্যাঁ, তাহলে তারা কিনতে কত টাকা খরচ করেছিল? তাহলে 40 × 25, তাই না? একটা তরমুজ যদি তারা 40 টাকায় দিয়ে কেনে, তাহলে মোট তো 25টা তরমুজ কিনেছে, তাহলে মোট 25টা তরমুজ কিনতে তাদের কত টাকা খরচ হয়েছে? 40 × 25 হলো। এবার বলছে তাদের লাভের পরিমাণ। আচ্ছা, তাদের লাভটা কত? তারা যত টাকা দিয়ে কিনেছিল, যদি তারা বেশি টাকা দিয়ে বিক্রি করে তবে লাভ হবে তো। তুমি ভাবো, তুমি 2 টাকা দিয়ে একটা পেন কিনে যদি সেটা 3 টাকা বা 4 টাকায় বিক্রি করো, তবে তো তোমার 1 টাকা বা 2 টাকা লাভ হয়, মানে 3 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হবে তো। তাহলে লাভ কখন হবে? তুমি যদি বেশি দামে বিক্রি করো। তাহলে তারা 60 টাকা দরে বিক্রি করেছে, মানে তাদের নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে তোমরা ওই দুটো বিয়োগ করলে তাহলে তারা লাভটা জানা যাবে। তাহলে লাভের পরিমাণ সমান ভাগে ভাগ, মানে দুজন যেহেতু, তাহলে লাভের পরিমাণটাকে 2 দিয়ে ভাগ করে দিলে তারা প্রত্যেকে কত টাকা পেল জানা যাবে। ওকে, তাহলে দেখো অঙ্কটা করছি এবারে। দেখো আমি লিখছি, দেখো লাভ সমান বিক্রয় মূল্য, মানে যত টাকা বিক্রি করেছে, মাইনাস ক্রয় মূল্য মানে কিনেছে যত টাকা দিয়ে, মোট কিনেছে কত, মানে যত টাকা দিয়ে। তাহলে ভালো করে বোঝো, বিক্রয় মূল্য মানে যত টাকা দিয়ে বিক্রি করেছে, টোটাল যত টাকায় বিক্রি করেছে সেটা বিক্রয় মূল্য, আর টোটাল যত টাকা দিয়ে কিনেছে সেটা ক্রয় মূল্য, তাই তো? এখন তোমাদের কি বোঝালাম যে লাভটা কখন হয়? তুমি যদি বেশি টাকায় বিক্রি করো, তার মানে কি বিক্রয় মূল্যটা বড় হতে হবে, বড়, আর ক্রয় মূল্যটা ছোট, তো বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় তো। এই জাতীয় অঙ্কগুলো তোমরা বারবার ভাববে। আচ্ছা, বিক্রয় মূল্য তাহলে কত হয়েছে? 60 × 25 মাইনাস ক্রয় মূল্য কত? 40 × 25 হলো। তাহলে দেখো আমি তাহলে কি করতে পারি এবারে? তোমরা একে গুণও করে নিতে পারো। দেখো এটা আমি গুণ করে নিচ্ছি। 0 আছে, 25 6 150, এটাও 0 দিয়ে দিলাম, 25 4 100। তোমরা এরকম মুখে পারলে করবে, না হলে খাতায় তোমরা যেমন গুণ করো সাইটে সেরকম গুণ করবে, হলো। তুমি যেইটা শিখেছো সেরকম করলে হবে, আমি এটা মুখে করলাম। মুখে কেমন করে তবু দেখিয়ে দিচ্ছি। 0টা লিখে নিয়েছি এইটা, আর 25, নাহলে দেখো এই যে 25 0 0 হলো, আর 25 6 150, এরকম ভাবতে পারো। 25 0 0, 25 4 100। আচ্ছা, 1500 থেকে 1000 বিয়োগ করলে কত হয়? 500। তো লাভ কত? এইটা। এবার বলতে তারা লাভের পরিমাণ সমান ভাগে ভাগ করবে। অতএব অঙ্কটা ভালো অঙ্ক, বারবার দেখবে, হলো। আর যেভাবে বুঝিয়েছি বারবার শুনবে, তাহলে সহজ হয়ে যাবে। লাভের পরিমাণ সমান ভাগে ভাগ করলে লাভের পরিমাণ সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে দেখো কজন এখানে? দুজন, তা দুজন 2 দিয়ে ভাগ করব, মানে সমান ভাগে ভাগ করবে বলছি তো। 3 জন হলে 3 দিয়ে ভাগ করব, তাহলে 500 ভাজিতক 2, বা এরকম ভাজিতক লিখতে পারো, তাহলে কাটাকাটি করতে পারবে। 2 2 4, 1 আছে 10, 2 5 10, 0, তাহলে 250 টাকা। ওকে, বারবার দেখবে, আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরের অঙ্কটা দেখো, তারপরে ক্ষয়ের দাগের অঙ্কটা, এই যে প্রশ্নটা আমি তুলে নিয়েছি, এই যে সরল করতে বলছে, হলো, এটাকে সরল করতে বলছে। দেখো সরল করছি, দেখো তাহলে এটা তো কোনো বন্ধনীর মধ্যে নেই, এটাকে তাহলে গুণ করে নিতে পারি। 7 4 কত? 28 8, হাতে রইল 2, 7 5 35 36 37, হলো।
একে এমনি করে নিতে পারি, কেননা এটা তো অ্যাকচুয়ালি কোনো বন্ধনীর বাইরের অংশ হলো। তারপরে দেখো তাহলে প্রথম বন্ধনীর কাজ এইটা, পাঁচ তিন কত 8 হলো প্রথম বন্ধনীর কাজ শেষ। তাহলে দ্বিতীয় বন্ধনী 8, ওকে। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ, 50 থেকে 8 বাদ দিলে কত হয়? 50 থেকে 8 বাদ দিলে 42, 42। এখানে কিছু নেই মানে কিন্তু এর হলো, এর, ওকে। এগুলোর মধ্যে কার কাজ আগে? এর কাজ আগে। সরলের কী নিয়ম? বারবার বলি বদমাস, বিতে বন্ধনী, ওতে এর, হ্যাঁ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে এর কাজ, এর মানে গুণ, 8 2 16 6, হাতে রইল 1, 8 4 32, 1 33 হলো। এবারে তৃতীয় বন্ধনীর কাজ, 336 343 যোগ করলে এটা বিয়োগ করো, তোমরা বিয়োগ করে নেবে, আমি মুখোমুখি করে নিচ্ছি। 8 থেকে 3 বাদ গেলে 5, 7 থেকে 4 বাদ গেলে 3, 3 থেকে 3 বাদ গেলে 0, তাহলে 35 উত্তর। তোমরা মুখে মুখে বিয়োগ না করতে পারলে খাতার পাশে দাগ টেনে সাইডে করবে, ওকে। দেখো এই যে গয়ের দিকে অঙ্কটা বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দিয়েছে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কী গো? বাহু স্কোয়ার। তাহলে কী লিখবো? বাহু স্কোয়ার সমান 144 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে বাহুর মানটা পাবো। এবার বলছে বাহুর মানটা কত হবে? 12 হবে। দেখো বাগানটি ঘিরতে, এই বাগানটি ঘিরতে মানে ভাববে এরকম চারধার ঘিরতে, এরকম বোঝালে পরিসীমা সূত্র ইউজ হতে হয়, পরিসীমা সূত্র ব্যবহার করতে হয়। তাহলে পরিসীমা সূত্র কি? 4 গুণিতক বাহু, মানে 4 গুণিতক বাহু। আচ্ছা, বাগানটিকে ঘিরতে কত মিটার বেড়া দিতে হবে? তাই 4 গুণিতক এখানে 12, তাই না? তাহলে কত? 12 4 48 মিটার। আচ্ছা, তাহলে পরিসীমা টোটালটা পেয়ে গেলাম। তাহলে প্রতি মিটার বেড়াতে, বেড়া মানে ওই যে চারধারে যে বেড়া দিয়ে ঘিরবে, 1 মিটার বেড়াতে 8 টাকা খরচ হলে টোটাল কত? 48 মিটার তো ঘিরতে হবে। তাহলে টোটালটা ঘিরতে হলে মোট কত খরচ হবে? 1 মিটারে যদি 48 টাকা হয়, তাহলে টোটালটা 48 মিটারে কত হবে? বেশি হবে, 48 × 8। বারবার শুনবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি তাহলে লিখছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দিয়েছে? 144। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কোয়ার সমান কত লিখতে পারি? এইটা 144। তাহলে বাহু সমান কী লিখব? √144। তোমাদের কী শিখেছিলাম? কোনো কিছু স্কোয়ার সমান যেইটা থাকে, বর্গ ইংলিশটা কি? স্কোয়ার। এই বর্গ, বাহুর বর্গ এর ইংলিশটা কি? স্কোয়ার বলে, হলো। তাহলে বাহু স্কোয়ার সমান এইটা। তাহলে শুধু বাহু বার করতে হলে এ পাশটা √ওভার চিহ্ন, এটাকে বলে বর্গমূল চিহ্ন। তাহলে তো যাদের বর্গ নামটা মুখস্থ আছে তারা কিন্তু তাড়াতাড়ি করে ফেলবে। 144 সমান কী লিখতে পারি? 12 × 12, হলো। রুটের ভেতরে দুটো জোড় আছে, তাহলে একটা জোড় বাইরে, জোড় থাকলে একটা বেরোয়, হলো। দুটো 12 আছে, একটা 12 বেরোচ্ছে। তাহলে বাহুর মানটা কত? বাহুটা কত পেলাম? তাহলে 12 মিটার। এবার বলছি কি বাগানটিকে ঘিরতে, অতএব বাগানটিকে ঘিরতে মানে কি বলেছিলাম? পরিসীমা। বাগানটিকে ঘিরতে কত মিটার? 12 গুণিতক, তাহলে বাহু গুণিতক 4, তাই না? পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র বাহু গুণিতক 4, বাহু গুণিতক 4। তা ঘিরতে মানেই ভাববে, এটা মুখস্থ করে নেবে, ঘিরতে মানে এটা পরিসীমা সূত্র, মানে চারধার ঘিরতে, চারধার বেড়া দিতে, এইসব কথা থাকা মানে তোমরা ভাবে পরিসীমা সূত্র।
যার জন্য দেখো আমি লিখেছি বাগানটিকে ঘিরতে, এই যে বাহু, বাহু তো 12, বাহু গুণিতক 4, তাহলে বাগানটিকে ঘিরতে 48 মিটার বেড়া দিতে হবে। ওকে, তারপরে দেখো বলছে প্রতি মিটার বেড়াতে 8 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে। 1 মিটারে বলছে 8 টাকা খরচ হবে, অতএব প্রতি মিটার বেড়াতে 8 টাকা খরচ হলে মোট খরচ হবে কত। 1 মিটারে 8 টাকা খরচ হচ্ছে, হলো 1 মিটারে 8 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল কত মিটার, 48 মিটার, তাহলে 48 মিটার বেশি খরচা হবে, তাহলে 48 গুণিতক 8 তখন কত, 28 64 4 6 রইল হাতে, 8 4 32 38 384 মিটার, 384 টাকা হলো। প্রতি মিটারে 8 টাকা খরচ হলে মোট খরচ হবে 384 টাকা। ওকে, দেখো ঘয়ের দাগে বলছে পঞ্চম শ্রেণীতে পাঠরত ইমনের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া হলো, তথ্যগুলো চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করো। এই ছবিটি 6 নম্বরের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই ছকটা তোমরা আগে টেনে নাও। ওকে, দেখো আমি ছকটা টেনে দিচ্ছি। দেখো তোমরা এরকম ফার্স্টে লিখে নেবে যে প্রশ্নের তালিকা অনুযায়ী চিত্রলেখাটি হলো বলে এরকম। আচ্ছা, এখানে কি বিষয়, এটা কি প্রাপ্ত নম্বর, আর এই ছবিটার জন্য কত, 6 হলো এইটা। আচ্ছা, এবার তোমাদের বাংলা, তারপরে অঙ্ক, তারপরে ইংরেজি, তারপরে ইতিহাস, তারপরে ভূগোল, তারপরে বিজ্ঞান। ওকে, এবারে দেখো এইটার জন্য 6, বই থেকে 48, তাহলে যেটা থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করো, তাহলে 6 8 48, তাহলে এইটা তাহলে 8টা ছবি হবে। তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। তারপরে দেখো প্রশ্ন তোমরা 42 আছে, তাহলে 42কে 6 দিয়ে ভাগ করো, তাহলে 6 7 42, তাহলে কত হবে, 7টা হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তারপর দেখো 39 আছে, 39কে 6 দিয়ে ভাগ করো, 6 6 36 হয়, তাহলে 6টা হবে, আরও 3টে, মানে 3 বেশি হয়ে যাচ্ছে, মানে আরেকটার হাফ দেবো, হলো। দেখো তো 6টা আগে দিই, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে 6 36 হলো নাকি, 37 38 39, মানে এর হাফ হচ্ছে, এই তো হাফ হলে তখন কি বলেছিলাম, এরকম হাফ ছবি তোমরা দেবে। ওকে, তারপরে দেখো ইতিহাসে 36কে 6 দিয়ে ভাগ করলে 6টা হয়, তাই না, তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ভূগোল দেখো 51 আছে, তাহলে 51কে 6 দিয়ে ভাগ করো, 6 7 6 8 48, আর 49 50 51, তাই না, তাহলে 8টা হয়েও আরও 3 বেশি হচ্ছে, মানে
এর অর্ধেক হচ্ছে মানে একটা অর্ধেক ছবি দেবো, 8টা আর অর্ধেক ছবি দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে কত 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 6 48 নাকি গো, 48 49 50 51, তাই যেহেতু 51 আছে মানে আরও 3 মানে এর হাফ, এর হাফ বা হাফের কাছাকাছি গেলে একটা হাফ ছবি দেবো। হলো, কি বললাম, এখানে যেইটা আছে কত, তো 3 বেশি হচ্ছে, 3টা কত এর হাফ, তো মানে যেটা বেশি হবে সেইটা এর হাফ বা হাফের কাছাকাছি গেলে তখন একটা হাফ ছবি দেবো, এই আর কি। বিজ্ঞান দেখো 30কে 6 দিয়ে ভাগ করো, তাহলে 5টা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা 4-এর দিকে যাব। দেখো 4-এর দিকে প্রশ্ন হচ্ছে সরল কোণ আর সমকোণ। সরল কোণ কাকে বলে গো? 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, আর সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। চিত্র এঁকে দেখাতে বলছে। ওকে, দেখো আমি 4-এর দাগে সরল কোণ এরকম তোমরা পয়েন্ট করে লিখবে। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। হলো, এর একটা ছবি এঁকে দিচ্ছি, দেখো সরল কোণের ছবি। হলো, এরকম করে তুমি একটা করে দিতে পারো। দেখো এখানে আমরা মোটামুটি একটা মাঝখানে যেখানে একটা বসিয়ে, ওকে, এভাবে তোমরা এঁকে দেবে। এটা একটু বেঁকে গেল, যেন না তোমাদের বাঁকে। আমি এখানটার নাম দিয়ে দিচ্ছি ও, এটা এ বি। হলো, এটা সরল রেখার উপরে কোণ। হলো, তাহলে সরল কোণ ও এ বি। হলো, লিখে দিচ্ছি এখানে সরল কোণ এ ও বি। হলো, এরপরে আমরা তোমার এই যে বেরিয়ে যাওয়া অংশটা, তোমার তো নাম দিয়েছো এইখানে, হলো এইটা এ আর এইটা বি, বেরিয়ে যাওয়া অংশ মুছে দিতে পারো, নাও দিতে পারো, কোনো চাপ নেই। এবারে কি বলেছে? সমকোণ। সমকোণ নাকি, সমকোণ কাকে বলে? না 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। নব্বই ডিগ্রি কোণকে সমকোণ বলে। ওকে, 90 ডিগ্রি কোণেরও তোমরা চাঁদা দিয়ে ফট করে এঁকে দিতে পারো। একটা সরল রেখা টানো আগে। এই সরল রেখার সঙ্গে সঙ্গে দেখো মিলিয়ে দিয়েছি। 90 ডিগ্রি হাই যায় এইখানে হচ্ছে। আচ্ছা, কোথায়? যে কোনো একটা বিন্দু নেবে, হলো আগে, না হলে সমস্যা হয়ে যাবে, কারণ ওই বিন্দুতে তো যোগ করতে হবে। এই যে এখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওইটা যোগ করে দিতে পারো। এখানে লেখা আছে, আমি যোগ করছি না, যাক এরকম করে টেনে দিলাম। তাহলে এখানে নাম দিলাম ও, এটা ধরো এ, এটা বি। হলো, এই কোণটা তাহলে 90 ডিগ্রি। হলো, এই কোণটা তাহলে 90 ডিগ্রি। তাহলে কী লিখবো? এ ও বি, এটা কোণ চিহ্ন, এ ও বি সমান 90 ডিগ্রি। ওকে, এ ও বি সমান
90 ডিগ্রি। এইভাবে তোমরা লিখে দেবে, চিত্র এঁকে যেহেতু দেখাতে বলছে। তারপরের প্রশ্ন দেখো, দেখো যে স্কেলের সাহায্যে 6.7 দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করে তার নামকরণ করো। সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু বলতে কি বোঝো, চিত্রসহ আলোচনা করো। দেখো আমি স্কেলের সাহায্যে 6.7 টানছি। দেখো এই যে 6 হচ্ছে 6.1 2 3 4 5 6 7, এইটা হলো। এ বি নাম দিলাম, এটা কত 6.7 সেমি। ওকে, তাহলে 6.7 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করলাম, তার নামকরণ হচ্ছে করেছি। এবার বলছে সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু বলতে কি বোঝো। দেখো তারপরের এই ক্ষয়ের দাগের দ্বিতীয় অংশটা, সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু বলতে কি বোঝো, চিত্রসহ দেখাও। আচ্ছা আমি সমরেখ বিন্দুটা দেখিয়ে দিচ্ছি আগে। দেখো এটা আগে করা হয়েছিল। দেখো এই যে সমরেখ বিন্দু কাকে বলে, যদি একটি সরলরেখার ওপর 2 বা ততোধিক বিন্দু অবস্থান করে তবে তাকে সমরেখ বিন্দু বলে। দেখো এরকম একটা সরলরেখা তোমরা টানবে, পেন্সিলেই টানবে, এ বি নাম দেবে। দেখো অনেকগুলো বিন্দু এই সরলরেখার ওপর অবস্থিত হলো, একে সমরেখ বিন্দু বলে। তারপরে দেখো অসমরেখ বিন্দু কাকে বলে, দেখো তোমাদের বইতে এখানে আছে, বলছে দেখো যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা, বা নেই বা থাকে না হলো, হ্যাঁ একই সরলরেখা। বা তোমরা এইটাকেই লিখতে পারো, যদি একটি সরলরেখার উপর 2 বা ততোধিক বিন্দু অবস্থান না করে, হ্যাঁ হলো, তাকে অসমরেখ বিন্দু বলে। আর তোমার যদি মনে হয় যে বইটাও লিখবে, বইটাও লিখতে পারো। হ্যাঁ বইটাতে কি দেওয়া আছে, যে সকল বিন্দু একই সরলরেখায় থাকে না, নেই বা তুমি লিখতে পারো থাকে না, তাদের অসমরেখ বিন্দু বলে। এরকম তখন তুমি একটা চিত্র এঁকে দেবে। একটা সরলরেখার উপরে যেহেতু থাকছে না, এই এই যে দেখো অসমরেখ বিন্দু ছবি, বিভিন্ন দিকে আছে, এখানে এ বি সি ডি হলো, এটা অসমরেখ বিন্দু হলো। একটি সরলরেখার উপরেও থাকবে, আবার অন্য দিকেও বিন্দু থাকবে। তোমরা এরকম একটা সরলরেখা এঁকে দেবে, এঁকে দিয়ে তার উপরে ধরো দুটো বিন্দু দিলে, তার বাইরের পাশেও একটা দুটো বিন্দু দিলে হলো, এরকম দিলেই মাস্টার বুঝে নেবে। তারপরে দেখো একদম শেষের প্রশ্ন হচ্ছে ঘনবস্তু কাকে বলে, চিত্রসহ দুটি উদাহরণ দাও। তো বইতে দেখো আছে, দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা হচ্ছে লিখে দেবে, যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে হলো, যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। তুমি এবার দুটি উদাহরণ বলছো, এই যে এতগুলো উদাহরণ আছে, তুমি এগুলোর মধ্যে যেটা খুশি এঁকে দিতে পারো। এটা একটা পেন এঁকে দিতে পারো, এই রুটু বালির ছক্কা এঁকে দিতে পারো, হ্যাঁ এই ধরো সহজ ছবি যে গ্লাস এঁকে দিতে পারো হলো, তোমার যেটা সহজ তাড়াতাড়ি হবে হলো। দুটি ঘনবস্তু ছবি আঁকতে বলেছে, তুমি গ্লাসটা এঁকে দেবে, আর পারলে এই পেনটা এঁকে দেবে হলো, পেন বা এটা যেটা খুশি, হ্যাঁ বা এটা বা ফুটবল বা এই যে ব্ল্যাকবোর্ড, দুটো আঁকতে বলেছে। ওকে, তাহলে আজকের মোটামুটি এই চতুর্থ স্কুলটা কমপ্লিট করলাম এখানেই। আমরা পরের ভিডিওতে পঞ্চম স্কুল নিয়ে আসবো। ওকে।